আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয় খামেনি। রুশ হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, বিদ্যুৎহীন লাখো পরিবার। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য হামলা, সমর্থন করবে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত। গাজা নিয়ে আমাদের একটি মাস্টার প্ল্যান আছে, ট্রাম্প জামাতা কুশনার। সিরিয়া ও এসডিএফের যুদ্ধবিরতি আরও 15 দিন বাড়ল। চীন সমর্থিত ইরানি ক্ষেপণাস্ত্র হুমকির মুখে ট্রাম্পের সামরিক বহর। এবার বিস্তারিত খবর। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয় খামেনি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র থেকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বেড়েছে এমন মূল্যায়নের পর দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা খামেনিকে নিরাপদে রাখার সিদ্ধান্ত নেন। সূত্রগুলো জানায়, ওই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে পরস্পর সংযুক্ত একাধিক টানেল রয়েছে। এছাড়া বলা হয়েছে, সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি এখন তার দফতরে দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন এবং সরকারের নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন। এদিকে ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের রণতরী, যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী, ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রন্স এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, বিদ্যুৎহীন লাখো পরিবার। ইউক্রেনে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় দেশটির লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। শুক্রবার 23 জানুয়ারি রাত থেকে শনিবার 24 জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ধারাবাহিক বিস্ফোরণে পুরো দেশ কেঁপে ওঠে। রয়টার্সের জানায়, হাড় কাঁপানো শীত ও শূন্যের নিচের তাপমাত্রার মধ্যে বর্তমানে ইউক্রেনের প্রায় 12 লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী অলেক্সি কুলেবা জানিয়েছেন যে শুধু কিয়েভেই প্রায় 3,500 ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যখন এই হামলাটি চালানো হয় তখন কিয়েভের তাপমাত্রা ছিল -10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজধানীর এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় 160 জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। জ্বালানি মন্ত্রী ডেনিস শ্যামিহাল এক বিবৃতিতে জানিয়েছেন, কিয়েভ ও উত্তরের চেরনিহিভ অঞ্চল মিলিয়ে প্রায় 12 লাখ পরিবার বর্তমানে অন্ধকারের মধ্যে রয়েছে। কিয়েভের কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু অ্যাপার্টমেন্ট এখন বরফ শীতল হয়ে পড়েছে। উল্লেখ্য, এই হামলাটি এমন এক সময়ে চালানো হয়েছে যখন মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে আলোচনার দ্বিতীয় দিনেও কোনো সমঝোতার লক্ষণ দেখা না যাওয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেরিডেনকো জানিয়েছেন, রাশিয়া মূলত রাজধানী এবং দেশের উত্তর ও পূর্বের 4টি অঞ্চলকে লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে। সরকার বর্তমানে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা দ্রুত সংস্কারের চেষ্টা করছে এবং বিকল্প উপায়ে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করেছে। এদিকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, এই হামলায় রাজধানীতে একজন প্রাণ হারিয়েছেন এবং খার্কিভ শহরে এক শিশুসহ 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাসিন্দাদের জন্য গরম খাবার ও ঔষধের ব্যবস্থা করার পাশাপাশি 24 ঘণ্টা খোলা থাকে এমন আশ্রয়কেন্দ্র তৈরি করছে শহর কর্তৃপক্ষ। সূত্র রয়টার্স। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য হামলা, সমর্থন করবে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত। যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করে, লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রদান করতে পারে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইউএই এবং যুক্তরাজ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
রবিবার ২৫শে জানুয়ারি প্রকাশিত ইসরায়েলের দৈনিক ইসরায়েল হায়ম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ওপর শক্তিশালী আক্রমণ চালানোর পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। এটিকে মূল কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, এই পদক্ষেপকে আবুধাবি ও কয়েকটি ইউরোপীয় দেশ, যার মধ্যে যুক্তরাজ্য রয়েছে, সমর্থন করছে। রিপোর্ট অনুযায়ী ইউএই, ব্রিটেন ও জর্ডান গোয়েন্দা ও অপারেশনাল তথ্য শেয়ার করবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতেও ভূমিকা রাখতে পারে। এই প্রতিরক্ষামূলক কার্যক্রমের লক্ষ্য হবে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং সাগরের গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামোর সুরক্ষা। তবে ব্রিটেনের অংশগ্রহণের মাত্রা এখনও অনিশ্চিত। বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য করেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পাশে মিত্রদের ভূমিকা কমিয়ে দেখিয়েছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল শনিবার ইসরায়েল সফর করেছেন এবং উচ্চস্তরের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। একজন ইসরায়েলি নিরাপত্তার সূত্র জানিয়েছে, দুই দেশের সামরিক সংযোগ কখনো এত ঘনিষ্ঠ ছিল না। তারা গোয়েন্দা তথ্য, লজিস্টিক সমর্থন ও এয়ার ডিফেন্স সিস্টেম শেয়ার করার পরিকল্পনা করছেন। তবে কয়েকজন আরব কূটনীতিক ও উপসাগরীয় কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার সময় তারা ক্রস ফায়ারে পড়তে পারে। সৌদি আরব, ওমান এবং কাতার যুক্তরাষ্ট্রকে নতুন হামলা চালানো থেকে বিরত রাখতে চেষ্টায় রয়েছে, যখন সংযুক্ত আরব আমিরাতের অবস্থান নিয়ে রহস্য রয়েছে। গাজা নিয়ে আমাদের একটি মাস্টার প্ল্যান আছে। ট্রাম্প জামাতা কুশনার যুদ্ধ পরবর্তী গাজার জন্য নিজের পরিকল্পনা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। তিনি জানিয়েছেন, গাজা নিয়ে আমাদের একটি মাস্টার প্ল্যান আছে, এর কোনো বিকল্প পরিকল্পনাও নেই। এই পরিকল্পনার আওতায় গাজায় ১৮০টি আকাশচুম্বী ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি। গাজাকে নতুন করে গড়ে তোলার একটি পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে নিউ গাজা। ভূখণ্ডটিকে একেবারে নতুনভাবে পুনর্গঠনের কথা বলা হয়েছে এতে। গত বৃহস্পতিবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নিউ গাজা পরিকল্পনা তুলে ধরা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প জামাতা বলেন, যদি এই পরিকল্পনা ব্যর্থ হয় তবে দায় কার তা নির্ধারণ করাও সহজ হবে। তিনি বলেন, হামাস যদি নিরস্ত্র না হয় তা গাজার জনগণকে তাদের আকাঙ্ক্ষা পূরণে পিছিয়ে দেবে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিতর্কিত বোর্ড অফ পিস সনদ স্বাক্ষরের পরপরই এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপ হল এটি। ওই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুশনার বলেন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীই ছিল গাজা উপত্যকার জন্য ট্রাম্পের মূল যুদ্ধবিরতি পরিকল্পনার অন্যতম প্রধান অংশ। এরপর তিনি পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। সিএনএন জানায়, গাজার আসন্ন উন্নয়ন দেখাতে পর্দায় উপত্যকাটির একটি মানচিত্র তুলে ধরা হয়। কুশনার বলেন, সমুদ্রতট বরাবর একটি উপকূলীয় পর্যটন অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে প্রায় ১৮০টি আকাশচুম্বী ভবন নির্মাণ করা হবে। এর বেশিরভাগই হোটেল হিসেবে ব্যবহার করা হতে পারে। গাজার দক্ষিণ পশ্চিমে মিশরের সীমান্ত সংলগ্ন এলাকায় একটি সমুদ্র বন্দরও দেখানো হয়। বন্দরের ঠিক ভেতরের দিকে মানচিত্রে একটি বিমানবন্দরের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সিএনএনের তথ্য অনুযায়ী ২০ বছরেরও বেশি সময় আগে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া গাজার একটি পুরনো বিমানবন্দর রয়েছে ওই এলাকার কাছাকাছি। নিউ রাফা ও নিউ গাজা নামে দুটি নগর উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন কুশনার। নিউ রাফাতে ১ লাখেরও বেশি স্থায়ী আবাসন নির্মাণ করা হবে। সেখানে ২০০টিরও বেশি স্কুল এবং অন্তত ৭৫টি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানান তিনি বলেন, ২ থেকে ৩ বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা সম্ভব। ধ্বংসস্তূপ অপসারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। আর শতভাগ কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে নিউ গাজা হবে একটি শিল্পকেন্দ্র। সিএনএন জানায়, কম্পিউটারে বানানো ছবিতে শহরটিকে দোহা ও দুবাইয়ের মতো পারস্য উপসাগরীয় শহরের মতো মনে হয়। সেখানে ঝকঝকে জলধারার পাশে আবাসন ও আধুনিক অফিস স্থাপনার দৃশ্যও দেখা যায়। সিএনএন জানায়, কুশনারের এই উপস্থাপনার বিষয়ে সমালোচকরা বলছেন, ফিলিস্তিনিদের অসহায়তাকেই এখানে কাজে লাগানো হচ্ছে। ফিলিস্তিনি ইউরো মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের প্রতিষ্ঠাতা রামি আব্দু এক্সে লেখেন, ফিলিস্তিনিদের সামনে এমন একটি পরিকল্পনা দাঁড় করানো হচ্ছে, যার উদ্দেশ্য নিয়ন্ত্রণ, বশ মানানো ও দমনের মাধ্যমে তাদের অস্তিত্বই মুছে ফেলা। সিরিয়া ও এসডিএফের যুদ্ধবিরতি আরও ১৫ দিন বাড়ল। সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। ৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার কয়েক ঘণ্টা পর এ সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট পক্ষগুলো। শনিবার ২৩শে জানুয়ারি গভীর রাতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ১১টা থেকে কার্যকর হওয়া এই বর্ধিত যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে সহায়তা করা, যার আওতায় এসডিএফের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন
বিভিন্ন আটক কেন্দ্র থেকে ISIL অর্থাৎ IS বন্দীদের স্থানান্তর করা হবে। যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে SDF এক বিবৃতিতে জানায়, এই চুক্তি উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবে এবং দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবে। এই ঘোষণার পর সিরিয়া জুড়ে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। চলতি মাসের শুরুতে সিরিয়ার সেনাবাহিনী ও SDF এর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই দেশটি চরম উদ্বেগের মধ্যে ছিল। মূলত SDF-কে জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে মতবিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। গত 2 সপ্তাহে সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো শহর থেকে SDF-কে হটিয়ে দেয় এবং দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর ফলে গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র, জলবিদ্যুৎ বাঁধ এবং IS যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আটক রাখার কয়েকটি স্থাপনাও সরকারের দখলে আসে। এর মধ্যে রাক্কা প্রদেশের আল আক্তান কারাগার উল্লেখযোগ্য। যুদ্ধবিরতি ঘোষণার আগে সিরিয়ার সেনাবাহিনী SDF-এর শেষ শক্তিঘাটির দিকে অগ্রসর হচ্ছিল। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট আহমেদ আল শারা হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি SDF-কে শনিবার রাত পর্যন্ত সময় দেন। হয় অস্ত্র সমর্পণ করে সিরিয়ার সেনাবাহিনীতে একীভূত হওয়ার পরিকল্পনা পেশ করতে হবে, নয়তো পুনরায় সংঘর্ষ শুরু হবে। নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় SDF সেই পরিকল্পনা তৈরির জন্য অতিরিক্ত সময় পেল। SDF জানিয়েছে, আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে সর্বশেষ এই সমঝোতা হয়েছে এবং দামেস্কের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে SDF-এর প্রধান মিত্র ছিল। এখন তারা সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং SDF-এর সেনা ও বেসামরিক কাঠামোকে রাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিচ্ছে। আল জাজিরার দামেস্ক প্রতিনিধি আইমান অঘান্না জানান, IS বন্দীদের বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় উদ্বেগের কারণ। তার ভাষায়, উত্তর পূর্ব সিরিয়ায় সংঘর্ষ চলতে থাকলে IS বন্দীরা পালিয়ে যেতে পারে এবং সংগঠনটি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে, এ আশঙ্কা করছে ওয়াশিংটন। তিনি আরও জানান, চলতি সপ্তাহের শুরুতে হাসাকাহা প্রদেশের একটি কারাগার থেকে শতাধিক IS বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে তারা IS বন্দীদের ইরাকে স্থানান্তরের একটি বিশেষ অভিযান শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় 7,000 বন্দীকে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। যদিও যুদ্ধবিরতি নিয়ে সিরিয়া ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই আপাত স্বস্তিতে আছে, তবে বড় প্রশ্ন রয়ে গেছে, এই 15 দিনের পর কি হবে। কারণ সংঘাতের মূল ইস্যু এখনও অমীমাংসিত, আর তা হল SDF যোদ্ধা ও তাদের নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর গত বছরের মার্চে প্রেসিডেন্ট আল শারা SDF-এর সঙ্গে একীভূতকরণ চুক্তিতে সই করেছিলেন। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে সেই পরিকল্পনা কার্যকর হয়নি, যা শেষ পর্যন্ত সাম্প্রতিক সংঘর্ষের পথ তৈরি করে। চীন সমর্থিত ইরানি ক্ষেপণাস্ত্র হুমকির মুখে ট্রাম্পের সামরিক বহর। ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা মারাত্মক বিক্ষোভের পর আমেরিকা যখন ইরানের ওপর নতুন সামরিক চাপ প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে, বিশ্লেষকরা সতর্ক করেছেন যে চীনের সহায়তায় শক্তিশালী হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি ওয়াশিংটনের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ, যাতে অঞ্চলটিতে সংঘাতের খরচ ও মার্কিন শক্তির ক্ষয়ক্ষতি বৃদ্ধি করবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের প্রতিবাদ চালিয়ে যাও বলে উস্কানি দিয়েছিলেন এবং সাহায্য করার প্রতিশ্রুতির ফলে হাজার হাজার মানুষ নিহত ও কারারুদ্ধ হয়েছে। কিন্তু তখন সেই সাহায্য আসেনি, বরং ইরানে বিক্ষোভ দমন হওয়ার পর আমেরিকা এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে, যা ইতিমধ্যেই ইরানের বেসামরিক নাগরিকদের সুরক্ষার মার্কিন প্রতিশ্রুতির ব্যর্থতা প্রমাণ করেছে। মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন এবং এর অধীনস্থ আক্রমণকারী বাহিনী দূরপ্রাচ্য থেকে আরব সাগরের দিকে এগিয়ে এসেছে, যখন দ্বিতীয় মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে প্রবেশ করেছে এবং তৃতীয়টি আটলান্টিক মহাসাগর পার হয়ে পূর্ব দিকে এগোচ্ছে। এছাড়াও মার্কিন F-15 যুদ্ধবিমান RAF ল্যাকেনহিথ থেকে জর্ডানে পুনরায় মোতায়েন করা হয়েছে এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট এবং টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড সিস্টেম মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিক বলেছেন, ট্রাম্প ভয় পাচ্ছেন যে যদি তিনি কিছু না করেন তবে তিনি দুর্বলতার অভিযোগের মুখোমুখি হবেন। এটি এমন একটি বিষয় যা তিনি এড়াতে চান, অর্থাৎ আমেরিকার এই মোতায়েনের লক্ষ্য মানুষের সুরক্ষা নয়, শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি রক্ষা করা। এদিকে গত বছর ইসরায়েলের সাথে 12 দিনের সংঘর্ষের পর ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন শক্তিশালী এবং চীনের সহায়তায় পুনর্গঠিত হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুসারে চীন থেকে আমদানিকৃত রাসায়নিক উপকরণ থেকে তেহরানের জন্য মধ্য পরিসরের কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যথেষ্ট। সমুদ্রপথে নিয়মিত চীনা সরবরাহ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের দিকে ঠেলে দিয়েছে, যা সম্ভাব্য হামলা প্রতিরোধ করার তেহরানের সামরিক শক্তি বাড়িয়েছে। নিউ ইয়র্কের ইউরেশিয়া গ্রুপের গ্রেগরি ব্রু উল্লেখ করেছেন যে আমেরিকার স্পষ্টতই বল প্রয়োগ এবং ইরানের প্রতিশোধ গ্রহণ উভয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছে। এটি কী পদক্ষেপ নেবে তা নির্ভর করে তারা কি অর্জন করতে চায় তার উপর। আমি মনে করি প্রশাসন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা ইরান আক্রমণ করবে। এখন এর অজুহাত কি হবে তারা তা নির্ধারণ করার চেষ্টা করছে। ইরানের পাল্টা প্রস্তুতি সম্পর্কে হাডসন ইনস্টিটিউটের ক্যান কাসাপোগোলু বলেছেন যে শত ক্ষেপণাস্ত্রের মধ্যে যদি ৮০% প্রতিরোধ করা যায় তাহলেও ২০টি পৌঁছে যাবে। ছোট রাষ্ট্রগুলির ক্ষেত্রে বিচ্যুতির সম্ভাবনা আরও কম। এজন্য ইসরায়েল এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এত উদ্বেগের সাথে দেখে। জলের স্বচ্ছতা সুবিধা থেকে হাইড্রোকার্বন অবকাঠামো পর্যন্ত তেহরান কম আঘাত হেনেও বড় ক্ষতি করতে পারে। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে তারা প্রস্তুত। একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেছেন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ইউনিটগুলিও কয়েক সপ্তাহ ধরে উচ্চ সতর্কতায় রয়েছে। ট্রাম্প যদি কোনো কারণ ছাড়াই হামলা চালাতে চান তাহলে তার জন্য সবকিছু প্রস্তুত। তেহরানের জুম্মার নামাজের ইমাম আলী আকবরী সতর্ক করেন, আপনার সমস্ত স্বার্থ এবং ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। এই অঞ্চলে আপনি যে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করেছেন তা আমাদের ক্ষেপণাস্ত্রের নজরে রয়েছে। মার্কিন কর্মকর্তারা সীমিত হামলা থেকে শুরু করে ইরানের বিপ্লবী গার্ড স্থাপনাগুলোর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অভিযানগুলো পর্যন্ত বিকল্পগুলিকে বিবেচনা করার কথা জানালেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চীন সমর্থিত ইরানি ক্ষমতা এবং শক্তিশালী ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যে কোনো মার্কিন পদক্ষেপের কার্যকরিতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।